আমাদের প্রথম তো নাম পরিবর্তন করা হয়েছে, মানে নাম পরিবর্তন করে তারপরে নামাজ পড়ায়, টুপি পরে কালিমা পড়ায়, এসব পড়ানো হয়, তারপর জুম্মা নামাজ পড়ায়। এখান থেকে যাওয়ার পর জি, জুম্মা নামাজ। এটা তুমি কি এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত এগুলো জানতে যে তোমাকে এইসব করতে হবে? না আমি জানতাম না। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এখন আছি বড়ইতলি ধাম্মারাকিটা অর্থাৎ ধর্মরক্ষীর বৌদ্ধ বিহারে। অনেকে জেনে থাকবেন এটা অনেকটা ঘুমদুমের কাছাকাছি সীমান্তবর্তী একটি জায়গা। ঘুমদুম ইউনিয়নে পড়ে। একটা বিশেষ কারণে আজকে এখানে আসা হয়েছে। আমার সাথে দেখছেন এই বিহারের অধ্যক্ষ, তিনি ভদন্ত স্মৃতি ফেরো মহোদয়। আর আমার সাথে আছে তোমার নাম একটু বড় করে বলো। আচ্ছা, মূলত তাকে ঘিরে একটা বিষয় ঘটে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। সেই বিষয়টাই নিয়ে মূলত আমি এখানে এসেছি, তার সাথে কথা বলতে বলি। আমি এখন তার সাথে কথা বলবো, তাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর আমি নেওয়ার চেষ্টা করব এবং যে সমস্যা উদ্ভব হয়েছে সেটা তুলে আনার চেষ্টা করব। আশা করছি সে আমার সাথে থাকবে। প্রথমে বলো, তোমার পুরো নামটা বলো। অন ক্যামেরায় তোমার পুরো নামটা বলো আরেকবার। আচ্ছা, তোমার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান গর্জনপাড়া। গর্জনপাড়া, কোন জায়গায়? আলীকদম। আলীকদম। আচ্ছা, আলীকদম মানে লামা আলীকদম। আচ্ছা আচ্ছা, তোমরা তার মানে বান্দরবান জেলায় হচ্ছে আর কি সেটা। আচ্ছা আচ্ছা, তোমার মা বাবা দুজনেই আছে তাই তো? তোমরা কয় ভাই কয় বোন? 2 ভাই 3 বোন আছে। তুমি কি সবার বড় না ছোট? মেজো। মেজো। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8, মানে 7 থেকে এখন ক্লাস 8 পড়ছো। আচ্ছা, তো তোমরা হচ্ছে মূলত মৃ সম্প্রদায় তাই তো? আচ্ছা, আমি তো এখন আছি এখানে যে বড়ইতলি ধর্মরক্ষী বৌদ্ধ বিহারে। 4 বছর ধরে ছিলাম। 4 বছর। কোন ক্লাস থেকে তুমি এখানে আসো? ক্লাস 4 থেকে 7 পরীক্ষা। ক্লাস 4 থেকে 7 পর্যন্ত, মানে ক্লাস 8-এ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত এখানে ছিল। তুমি এখানে মানে এখানে কীভাবে এলে? ক্লাস 4 থেকে কী করে এলে? এখানে আমার বাবা এখানে এনেছিলেন। হ্যাঁ, এখানে কার কাছে এনেছিলেন? আমার গুরুভান্তের কাছে। তোমার গুরুভান্তের নাম বলুন। মানে উনি আমাদের সাথে যিনি আছেন। হ্যাঁ, দর্শক, সে বলছে যে আমার সামনে যিনি বসা আছেন এই বিহারের অধ্যক্ষ, এবং তিনি এখানে একটি ধর্মরক্ষীর ছাত্রাবাস এটাও পরিচালনা করে। কিছু অসচ্ছল পিছিয়ে পড়া এই অঞ্চলে বা বিভিন্ন এলাকায় কিছু ছাত্র ওনার অধীনে এখানে থেকে লেখাপড়া করে, প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে। জ্যোতি স্মৃতি ভিক্ষু উনি এই প্রতিষ্ঠানে আছেন। উনি ছেলেটি তার কথাই বলছে। আচ্ছা, তুমি ভর্তির মাধ্যমে এখানে এসেছিলে ক্লাস 4 থেকে, তোমার বাবা এখানে দিয়ে গিয়েছিল, সেই থেকে তুমি এখানে আছো। আচ্ছা, তুমি তোমাকে এখানে কেন দেওয়া হয়? এখানে ধর্মের শিক্ষা এবং এখানে এডুকেশন শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুলে লেখাপড়া করার জন্য এখানে মূলত দেওয়া হয় তাই তো? আচ্ছা, তো তোমাকে কি যে কারণে এখানে দেওয়া হয়েছিল তুমি সেটা পেয়েছিলে? জি পেয়েছিলাম। তুমি সেটা পেয়েছিলে। আচ্ছা, এখানে যে অভিযোগটা পেয়ে আমি এখানে এসেছি, এত দূরে এসেছি মূলত তোমাকে ঘিরে যে বিষয়টা এখন আসছে, যে তুমি এখান থেকে চলে গেছো, তুমি এখান থেকে চলে গিয়ে তুমি ধর্মান্তরিত হয়ে গেছো। হ্যাঁ, এবং তুমি ধর্মান্তরিত হয়ে গেছো, এবং তুমি যে প্রতিষ্ঠানে গেছো, যে মাদ্রাসায় তুমি গিয়েছো, সেই মাদ্রাসার পরিচালক তিনি আবার দুষছেন তোমার গুরুভান থেকে যে তোমাকে কিডন্যাপ করেছেন, উনি অপহরণ করেছেন। তো এটার একটি
স্পর্শকাতর বিষয়, তাই না? তো বিষয়টা তো পরিষ্কার হওয়া উচিত। মূলত তোমাকে কেন্দ্র করে তো এত কথা। তো তোমাকে যখন পেয়ে গেছি তাহলে তো আমি এটা পরিষ্কার হতে পারি। এখন তুমি তুমি নিজের মতো করে বলো তো নিঃসংকোচে, তুমি এখান থেকে কেন গেলে? এখান থেকে কোথায় গেলে? কিভাবে গেলে? 2025 সালের ডিসেম্বরের দিকে আমার বাবা এসেছিলেন এখানে। তিনি বলেছিলেন মানে মা অসুস্থ হয়েছিল, তো হুম, যেহেতু মা মা অসুস্থ হয়েছে আমারও দেখতে মন ইচ্ছা। হ্যাঁ। তারপরে আমি বান্ডের সাথে সাক্ষাৎ তুমি কি করছি। মাঝে মাঝে বাড়িতে যেতে এখানে থাকা অবস্থায়? জি জি। আচ্ছা, হ্যাঁ বল। তো বান্ডের সাথে সাক্ষাৎ করে বান্ডে বললো যেহেতু যাওয়ার কথা, তো যেতে চাই তাহলে বাধা দেওয়ার কোনো কিছু নেই, হুম, যেতে চাইছে তখন যাবে আর কি। হুম, তো বান্ডের কাছ থেকে আমরা বিদায় নিই। হ্যাঁ। তারপরে গ্রামে যাই, তো গ্রামে গিয়ে এটা হচ্ছে 25 সালের ডিসেম্বরে। জি। আচ্ছা। তারপরে এখানে গ্রামে থাকি, তো গ্রামে যখন এখানে অবস্থান করছি, তো পড়ালেখা মানে মা বলছে কি আবার পড়ালেখা করো ক্লাস 8-এ এখনও। তো আমি বলছি পড়ালেখার জায়গা তো এমন না, এখন কই মানে কোথায় পড়ালেখা করবো। তো এখানে তুমি এখান থেকে গিয়েছো বেড়াতে, এখান থেকে গিয়েছো 25 সালের ডিসেম্বরে বেড়াতে গিয়েছিলে, তখন তুমি ক্লাস 7-এ ছিলে। জি ক্লাস 7-এ ছিলে, ক্লাস 7 পরীক্ষা দিয়ে গেছো। জি। তখন মানে পরের বছর ক্লাস 8-এ উঠবে আর কি। হ্যাঁ, আচ্ছা বল। তারপর এখানে আমাদের আগে মানে মাদ্রাসার কি মাদ্রাসা নাকি একটা স্কুলে পড়ালেখা করতো আমাদের পাড়া থেকে অনেকজন মানে ছেলে এটা আছে। এটা কোন জায়গায়? এটা ঈদগাহ জায়গা কক্সবাজার ঈদগাহ, ঈদগাহ। কক্সবাজার ঈদগাঁও। জি। আচ্ছা, তো মানে এখানে তুমি শুনেছো? জি। হুম, তো এনে নাকি এখানে পড়ালেখা করতো, তো এখানে নাকি মানে সুযোগ সুবিধা থাকতো। তো আমার হুম, মা বাবা বলছে যেহেতু হুম, পড়ালেখা করতে চাও তো ওখানে মানে যাবো আর কি, হুম, যোগাযোগ করে। তো আমি বলছি যোগাযোগ হুম, করার জায়গা কোথায়? হুম, তো পার্শ্ববর্তী এখানে কি মসজিদ আছে। হুম, তো যোগাযোগ করার জায়গা যেহেতু হুম, সেখানে আমি হুম, এখানে গিয়েছিলাম এবং যোগাযোগ করেছিলাম। পরবর্তী আমার বাবা সেখানে যোগাযোগ করেছিলেন। হুম, তো আমি যখন যোগাযোগ করে সেখানে বলা হয়েছিল যে হুম, সেখানে নাকি মানে আগে যেখানে পড়ে ঈদগাহে সেখানে নাকি পড়বে না, একটা লামা হোস্টেলে পড়বে। কিন্তু আমি বুঝতাম না মানে হোস্টেলটা, আমার মনে হচ্ছিল স্কুল আচ্ছা, এরকম একটা পড়াশোনা হবে আচ্ছা, এরকম। আচ্ছা, তো আমি ভাবলাম তাহলে ভালো আছে। বাবার সাথে সাক্ষাৎ করেছিলাম, তো মা বললো আচ্ছা যাবা আর কি, যখন মানে এই পাড়া থেকে মানুষ যায় আর কি পড়ালেখা করতে, সময় ঠিক সময় যাবে আর কি। তো যখন মানুষ ঠিক সময় যায় তখন আমি মানে আমাদের পাড়া বন্ধুর সাথে যাই আর কি। তো আলীকদম থেকে না, আমাদের পোয়ামপুরি পাড়া থেকে আলীকদম পর্যন্ত এখানে পোয়ামরের হুজুর এখানে আমাদেরকে পাঠায়। তারপর আলীকদম থেকে সাইফুল ইসলাম ত্রিপুরা তিনি আছেন, আমাদেরকে মানে একটা জিপ গাড়ি করে আর কি হুম, এখানে নিজের চকরে বলে, চকরে থেকে আবার আরেকটি গাড়ি পার দিয়ে ঈদগাহে পৌঁছায়। তো ঈদগাহে পৌঁছানোর পর আমাদের প্রথমত মাদ্রাসায় রাখেন, মাদ্রাসায় রেখে তারপরে এখানে আমাদেরকে পড়ালেখা করার জন্য স্কুলের পাশে স্কুল দারুল ফাতা একাডেমিতে ভর্তি করানো হয়। ওখানে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে একাডেমিক শিক্ষা ওখানে দেয়া হতো যে যেখানে দেয়া ভর্তি করা হয়েছিল? দেওয়া হয়। তো হ্যাঁ, এখানে একটি বিষয় ইসলাম, তারপর এখানে মানে টুপি দিতে হতো। মানে ধর্মীয় লেখাপড়া, জি ধর্মীয় লেখাপড়া, জি লেখাপড়া। ইসলাম লেখাপড়া। আচ্ছা, তোমাকেও মানে সেভাবে মানে একজন মুসলিমের যেভাবে বেশভূষা থাকে, জি মাথায় টুপি পায়জামা, তোমাকেও সেভাবে নিতে হতো, তাই তো? এখানে আচ্ছা, মাদ্রাসা নামাজ পড়তে হতো, তারপর নামাজ মাথায় পড়তে টুপি হতো, দিতে তুমি হতো। তুমি নামাজও পড়তে। জি আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে কি তোমাকে কি ওই মানে তুমি তো বৌদ্ধ পরিবারের জি সন্তান, তাই না? বড় সম্প্রদায়ের জি সন্তান হিসেবে, তো তোমাকে কি এখান থেকে যাওয়ার পরে ওই মানে কি ধর্মান্তর করা হয়েছে, মানে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল? জি করা হয়েছিল। এটা কিভাবে করা হয়, তুমি কি করে বুঝলে? সেটা বোঝা যাচ্ছে যে আমাদের প্রথমত নাম পরিবর্তন করা হয়েছে, মানে নাম পরিবর্তন করে হুম, তারপরে নামাজ পড়ায়, টুপি পরে কালিমা পড়ায়, হুম, এসব পড়ানো হয়। তারপর জুম্মা নামাজ পড়ায়। এখান থেকে যাওয়ার পর। জি হ্যাঁ, জুম্মা এসব নামাজ। এটা তুমি কি এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত এগুলো জানতে যে তোমাকে এসব করতে হবে না এখানে? আমি জানতাম না। আচ্ছা, তুমি শুধু ওই মানে লেখাপড়ার জন্য একটা স্কুলে যেভাবে থাকে জি ওইরকম গিয়েছো তুমি। জি তো তোমাকে তখন যাওয়ার পরে তোমাকে এসবের মধ্য দিয়ে যেতে হবে, জি তো তুমি কিছু বলেছিলে? এখানে থেকে আমাদের মানে
এনাদের বলার মতো সাহস নেই এখানে, যারা পাকিস্তানি থাকে এদের বলার মতো সাহস নেই। ওখানে কি শুধু তুমি ছিলে অমুসলিম, নাকি আরো অন্যরাও ছিল? আরো অনেকজন ছিল এখানে। মানে আদিবাসী আরো জি অনেকে ছিল? অনেকজন ছিল। সবাই এরকম করে? জি এরকম করে, মানে সবাই যারা এরকম ওখানে করে? যায় সব এরকম করে। আচ্ছা, তার মানে আর আগের যে তুমি ধর্ম পালন করতে সেটা আর করা যাবে না? না করা যাবে না। আচ্ছা, মানে একজন মুসলমান যা যা করে তোমাকে জি সেটাই করতে হবে। এটাই করতে হবে। আচ্ছা, তুমি সেভাবে করছিলে? জি আচ্ছা, বল। তারপরে সেখান থেকে যখন এসব জানলাম যে মানে প্রায় মুসলিম করানো হচ্ছে আমাদের, তো আমাদের যখন মানে মনে এরকম দ্বিধা লাগতেছিল তখন আমরা এখানে আবার এসে যাই, আগে যেখানে পড়তাম বইতলিতে এখানে আবার এসে যাই আমরা। এটা কোন কোন সময়ের কথা? এটা 25 সাল গেছে, তুমি 26 সালের তুমি কথা। অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। জি 26 সালে কোন মাস পর্যন্ত তুমি ওখানে ছিলে? 26 সাল এই 5 মাস, তারপর হচ্ছে 10 তারিখ এরকম ছিলাম। মানে এ মাস এপ্রিল পর্যন্ত? জি এপ্রিলের 10 তারিখ পর্যন্ত তুমি মাদ্রাসায় ছিল, জি তাই তো? তারপর এখানে এই 5 মাস 11 তারিখ এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি কি উত্তীর্ণ হওয়ার পরে জানুয়ারি থেকে ওখানে মাদ্রাসায় ছিলে? জি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ওখানে ছিল, জি তাই তো? তখন তুমি বুঝতে পারলে যে তুমি যে কারণে এসেছো সেরকম হচ্ছে না, জি তোমাকে তোমার বেশভূষা, তোমার ধর্ম এগুলো পরিবর্তন করতে জি হচ্ছে। আমার যে হ্যাঁ, জাতিগত সংস্কৃতি এসবের হ্যাঁ, পরিবর্তন পরিবর্তন করানো করা, হচ্ছে। হ্যাঁ। মানে তুমি এটা তখন বুঝতে পেরে তুমি আবার, তখন তুমি ওখান থেকে কিভাবে চলে এলে? এখানে আমি বলেছিলাম যে আমার একটি ব্যক্তিগত কাজ আছে আগে পুরনো স্কুলে, হুম তো সেই কাজে মানে যেতে হবে। হুম তো এনারা বলছেন ব্যক্তিগত কাজ যেহেতু আছে হুম তো যাওয়া হবে আর কি। হুম হুম তো আগে যেহেতু এখানে 2-3 বার এসেছিলাম, হুম তো এনারা বিশ্বাস করছে মানে এরা যেতে দিয়ে আর কি আমাকে এখানে বারবার হুম। কাজে যেহেতু আসি। মানে তুমি আগেও অনুমতি নিয়ে আসতে জি আবার চলে যেতে, জি তুমি ওখান থেকে আবার এখানে এসেছিলে, জি স্কুলে এসেছিলে? জি আচ্ছা, তারপর? তারপর আমি যখন ভাবছি এখানে তো মানে মুসলিম করানো হয়, তো আমি বলছিলাম কি আমার এখানে ব্যক্তিগত কাজ আছে, আমি ওখানে একটু ব্যক্তিগত সেই কাজ করব। ব্যক্তিগত কাজটা কি? এখানে রেজিস্ট্রেশন নেওয়ার কথা এরকম বলেছিলাম আর কি, হুম রেজিস্ট্রেশন নেবেন এরকম। হুম। আচ্ছা, তুমি ওখান থেকে, তুমি তো ক্লাস 7 পর্যন্ত বড়ইতলী উচ্চ বিদ্যালয়ে ছিলে, নিয়ম অনুসারে তুমি আরেকটা প্রতিষ্ঠানে যেতে গেলে পূর্বের বিদ্যালয় থেকে তোমাকে ছাড়পত্র নিতে হবে। জি ওই ছাড়পত্র তুমি পেয়েছিলে? তুমি অষ্টম শ্রেণীতে কোথায় ভর্তি হয়েছো? 8ম শ্রেণীতে ভর্তি হয়েছি ওখানে। জি মাদ্রাসায়? মাদ্রাসায়। মাদ্রাসায়, ওখানে তুমি মাদ্রাসায় পড়ালেখা করেছো, তাই তো? তো ভর্তিটা কীভাবে হয়েছে? তোমার তো পূর্ববর্তী স্কুলের, এখানে বড়ইতলী উচ্চ বিদ্যালয় থেকে ছাড়পত্র তোমাকে দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি, তবে ওখানে টিসি আর কি। যে টিসি দেওয়া হয়েছিল। এখান থেকে দেওয়া হয়েছে? জি প্রত্যয়নপত্র। এটা তুমি কিভাবে নিয়েছিলে? এখানে এসেছিলাম, তারপরে বান্ডের সাথে যোগাযোগ করছিলাম, তারপরে স্কুলে নিতে গেছিলাম। মানে ভাঙতে তোমাকে নিয়ে গিয়েছে তো, টিসিটা তোমাকে ভাঙতে পেতে সাহায্য করেছেন, তাই তো? মানে এখান থেকে বড়ইজল উচ্চ বিদ্যালয় থেকে তুমি যাতে টিসিটা পাও ব্যবস্থা এটা ভাঙতে করে দিয়েছেন। মানে তুমি কি বলেছিলে তুমি কেন টিসি নেবে? আর তুমি যে ওখানে এখান থেকে গিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে পরবর্তীতে তুমি যে মাদ্রাসায় গেলে, ওখানে ভর্তি হলে, তোমার পরিবর্তন হলো সব কিছুতে, এটা কি তোমার গুরু ভান্তে জানতেন? ওই সময় জানতেন? না জানতেন না তো তুমি যে এখানে এসে টিসি নিচ্ছিলে তখনই কি জানতেন তুমি টিসি কি জন্য নিচ্ছিলে? এটা জানতেন তিনি? না জানতেন না। মানে জিজ্ঞেস করে নাই তোমাকে? জিজ্ঞেস করেছে, তবে বলতাম আর কি স্কুলের মানে প্রয়োজনে লাগতেছে। মানে তুমি ওইটা গোপন রেখেছিলে? তুমি যে মাদ্রাসা ভর্তি হয়েছে এখান থেকে গিয়ে এটা তুমি গোপন রেখেছো? মানে তুমি শুধু এটা বলতে চেয়েছো যে আমি এখানে থাকবো না, আমি ওখানে অন্য স্কুলে পড়বো, এই কারণে? বিষয়টা ওইরকম, তাই তো? আচ্ছা, এখন তোমার ব্যাপারটা তো শুনলাম। তো এখন তুমি ওখান থেকে যে চলে এলে, এটা কি মাদ্রাসার কর্তৃপক্ষ জানতো? ওনাদেরকে বলে এসেছো, না আবার যেভাবে গিয়েছো না বলে, না আবার না বলেই চলে এসেছো বলেছিলাম। নাকি? জি কি বলেছো? বলেছিলাম এই যে প্রথমত যেভাবে বলেছি আমার ব্যক্তিগত ওখানে কাজ আছে, ওখানে রেজিস্ট্রেশনে। মানে ওখানেই ওরকম বলেছো আর কি, তুমি যে ওখানে তোমার যে ভালো লাগছে না, তুমি ওখানে থাকবে না, চলে আসবে, এটা তুমি বুঝতে দাও নাই, তাই তো? 11 তারিখের দিকে তুমি চলে এসেছো, জি তোমার ওখানে যা ছিল কাপড় চোপড় বইপত্র তুমি নিয়ে চলে এসেছো। সেটা নেওয়ার, সেটা নিতে গেলে হয়তো সমস্যায় বাড়বে। আচ্ছা, তুমি এমনি নিজেই চলে এসেছো, তো তোমার সাথে আর যোগাযোগ করেননি ওনারা?
যোগাযোগ করেন। তুমি কি সেলফোন ব্যবহার করতে, মোবাইল ব্যবহার করতে? জি না। মানে যোগাযোগ করতে পারেন না, তাই তো? আচ্ছা, এখন তুমি কী সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে বের হয়েছো এটা তো বলো তো। মূলত ওখান থেকে সিদ্ধান্ত হচ্ছে আমার যে পড়ালেখা এবং আমার যে জাতি, হুম। এসব চিন্তা করেন কি। আচ্ছা, তুমি কি এখন মানে আগে যেভাবে ছিলে তুমি এখানে ছিলে মানে এভাবেই তুমি থাকতে চাও নাকি? জি। তো আর একটা ব্যাপার যে এটাও আমাদের জানার আছে, তোমার মন চাইলো তুমি এখান থেকে চলে গেলে, ওখানে ভর্তি হলে, আবার তোমার মন চাইছে তুমি ওখানে কীভাবে না বলে চলে আসছো। তো এটাও তুমি ঠিক করছো কি না? জি ঠিক করেছি তো। এটা কি তোমার মতে ঠিক যে তুমি এখান থেকে এখানে এত তোমাকে তো এখানে কেউ তো কোনো মারধর করেনি, না, এখানে থাকতে তো তোমার কেউ অসুবিধে করেনি, না। তোমার ভরণ পোষণ লেখাপড়া সব তো তোমার গুরুভান্তে করেছি, জি। তাই না? তো এরপরও তুমি এখান থেকে চলে গেছো, তাই না? এখন এটা তুমি বুঝে করলে না বুঝে করলে করে ফেলেছো, একটা গেল। তখন তুমি ওখানে গেলে, ওখানে যখন বুঝলে যে তুমি যে কারণে আসছো সেটা হচ্ছে না এখানে, আবার তুমি এখান থেকে চলে আসছো। আমি বলতে চাইছি যে এই যে তুমি এভাবে করছো, একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ, এটা কি ভালো করতেছো না তুমি তুমি এটাকে ভুল মনে করো? এই যে আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? তুমি যে একের পর এক এখান থেকে চলে যাচ্ছ, ওখানে যাচ্ছ, ওখান থেকে আবার চলে আসছো, মাঝখানে তোমার লেখাপড়া বিঘ্ন হচ্ছে, কিছু সমস্যা তৈরি হচ্ছে, যেমন এখন একটা সমস্যা তৈরি হয়েই গেছে। তো তোমার মতে কি এগুলো তুমি ঠিক করছো না ভুল করছো? আসলে তো আমি ভুল করেছি। ভুল করছো। তো তুমি কি এখন বুঝতে পেরেছো যে এগুলো করা উচিত না? বুঝতে তো পেরেছি। এখন কি তুমি সিদ্ধান্ত নিয়েছো, স্থির কোনো সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কি করবে? জি নিচ্ছি। হ্যাঁ বলো। আমি আপাতত এখানে থাকতে চাই। আপাতত মানে বুঝিনি, পরিষ্কার করে বলো, মানে তুমি কি আবার জি এখানে থাকতে চাই আমি। আগের মতো এখানে থাকতে চাও? আচ্ছা, আমার শেষ প্রশ্নের দিকে আমি যাই, যেটা নিয়ে মূলত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন তুমি নিজের মুখে বললে যে তুমি এখান থেকে কি করে গেলে, কোথায় গেলে, ওখান থেকে আবার কি করে এলে, কিন্তু তুমি যেখানে ছিলে ঈদগাঁও যে মাদ্রাসা, এটার নাম কি যেন? এটা ইকরা তাহসিনুল কোরআন মাদ্রাসা। বুঝিনি। ইকরা তাহসিনুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, ওই মাদ্রাসার কর্তৃপক্ষ ওনারা এখন বলছেন, ওনারা বিভিন্নভাবে রটাচ্ছেন বা ওনারা অভিযোগ করছেন যে তোমার গুরুভান্তে তোমাকে অপহরণ করে নিয়ে এসেছেন, তোমার গুরুভান্তে তোমাকে অপহরণ করে নিয়ে এসেছেন, জি। অর্থাৎ যিনি আমাদের সামনে বসা, এই তোমার গুরুভান্তে জ্যোতি স্মৃতিভান্তে। এই ব্যাপারে তুমি কি বলবে? এই ব্যাপারে আমি বলবো, যেহেতু নিজ ইচ্ছায় এখানে আছে, নিজ ইচ্ছায় এখানে থাকতেছি, এখানে আমি বাড়িতে গেছি পরামর্শ নিতে, এখানে আসি। তো এবারে বলতে চাইবো যে বাড়িতে আমাকে কোনো জোর জবরদস্তি করেনি এখানে। এবং তুমি এসব যে করছো এটা তো ওনার সাথে পরামর্শ করে করোনি, তুমি যেখান থেকে চলে গেছো সেটাও তো তিনি জানতেন না, তাই না? এবং তুমি যে টিসির জন্য আসছো তখনও পর্যন্ত তিনি জানতেন না যে তুমি কোথায় আছো, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এই যে একটা ওনার নামে একটা মিথ্যে রটনা করা হচ্ছে এবং এটা নিয়ে কিছু প্রশাসনিক কিছু ঝামেলাও ওনার মধ্যে হয়রানি করা হয়েছে, তো এগুলো শুধু শুধু কতগুলো বাড়তি ঝামেলা না? তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা যেমন চিন্তিত, তিনি তোমার গুরুভান্তিও চিন্তিত। তো সেই কারণে আমাদেরকে যখন বলা হয়, জানানো হয় এখান থেকে, তো বিষয়টা তো অলরেডি দুটো কমিউনিটির আলাদা আলাদা মানুষ, তার উপরে উস্কানি দেওয়া হচ্ছে। তো বিভিন্নভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে, যে কোনো সময় এটাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, কোনো একটা পক্ষ হয়তো সেটা চাচ্ছে। আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি, খুব গুরুত্ব সহকারে নিয়েছি বলেই এত ভর দুপুরে এত দূর থেকে এখানে চলে আসছি, তাই না? এখন তুমি তো তোমার মুখ দিয়ে বললে সবটা কী হয়েছে না হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আলাদা করে কিছু বলছি না। যাকে ঘিরে, যাকে কেন্দ্র করে যে বিষয়টা নিয়ে এখানে আসা হয়েছে বড়ইতলিতে, তাকে আমরা পেয়েছি, তার সাথে কথা বলেছি। এবং আমি আরেকটু কথা বলবো, মূলত সে যার কাছে দীর্ঘদিন চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত টানা ছিলেন এখানে বড়ইতলি ধর্মরক্ষী বৌদ্ধবিহারে, যার অধীনে সে ছিল ছোটোবেলা থেকে, এবং যিনি ইতিমধ্যে এখন অনেকটা তাকে নিয়ে
বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। তো ওনার সাথে একটু কথা বলবো। ভাবতে আপনি কেমন আছেন? আমি আছি মোটামুটি ভালো। কারণ মোটামুটি ভালো বলতে বিভিন্ন বলছি, বিভিন্ন মানসিক প্রেশার নিয়ে চাপে আছে আর কি। আচ্ছা বন্ধু, আপনার সামনেই তো আমরা কথা বললাম। হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করব না, আপনি যদি শুধু আপনার বিষয়টা যে তার ব্যাপার তো তার মুখ দিয়ে আমরা শুনেছি, মাঝখানে যে আমরা জানলাম বা আপনি বললেন যে আপনাকে নানানভাবে হয়রানি করা হচ্ছে বা জনিত ব্যক্তি যার নাম আপনি জানেন উনি আপনার নামে মিথ্যা রটনা করছে, এইসব বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। না আমি 11 তারিখ যখন ও আসে মূলত, তো ওকে আমি তখন বলছি তুমি কী জন্য আসছো, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আসছি আমি। আচ্ছা তুমি যেহেতু আসছো, তো তোমার নামে একটা অভিযোগ করা হয়েছে অনেক বিভিন্ন বিষয়ে। আমাদের সে এখানে রেজিস্ট্রেশন মানে ভর্তি হতে এসেছিল না টিচি নেওয়ার জন্য এসেছিল? না, ওখানে একটা ক্লাস 6 একটা রেজিস্ট্রেশন হয় হয়, এসএসসি হ্যাঁ। পরীক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, ওই রেজিস্ট্রেশনটা নেওয়া হয়নি, ওটার জন্য আসছে। ক্লাস 6 নাকি? ওটা ক্লাস 6 হয়ে যায় ফরমের মাধ্যমে। মানে সে এটা করেনি? এখানে করেছে, আচ্ছা, রেজি বরিতুলিতে করেছে, কিন্তু সেটা ওই মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়নি। তো এখন যখন 8ম শ্রেণীতে তখন ওটা প্রয়োজন হচ্ছে, ওই জন্য ও আসছে। তো ওই যে ওই কারণেই আসছে, ওই সেটা কি কারণেই আপনি আসছে। জানতেন? সেটা কি না, আপনি আমি জানতেন? জানতাম না। আচ্ছা, কিন্তু তখন আপনি টিচি নেওয়ার জন্য সাহায্য করছেন? সাহায্য আমি সব কিছু দিয়ে দিছি ওকে। আচ্ছা, আমি ওকে আরও বলেছি তোমার যদি এখানে থাকতে যদি মন না চাই তুমি চলে যাও, কিন্তু তোমার টিসি নিয়ে চলে যাও। আচ্ছা। আমি সরাসরি প্রধান শিক্ষক যিনি আছেন ওনাকেও বলছি ও যদি আসে দিয়ে দিন। মানে সে তখনও বলছিল না যে সে কোথায় আছে? কোথায় আছে, কোথায় যাবে আমাকে বলে না। আচ্ছা, তারপরে যখন ও ধর্মান্তরিত হয়েছে, একটা নিউজ হয়েছে, তখন আমাকে মুরু সম্প্রদায় এখানকার ছেলেরা, তো এখানে ছিল সবাই চিনে, আমাকে বারবার অভিযোগ করেছে। তো আমিও বিদ্যালয়ে অভিযোগ করেছি দুইটা, একটা 7 তারিখ 4 মাস, একটা 12 তারিখ 4 মাস। ও যদি আসে হয়তো আপনি ওকে কোনো কিছু দিবেন না, হয়তো ও আসতে পারে, আমার একটা ধারণা ছিল। তো 11 তারিখ ও আসছে, 11 তারিখ 5 মাস। তখন আমি সকাল সম্ভবত 9টার দিকে আমি বিহারে ছিলাম। তখন আমি সাথে সাথে ওর সাথে কথা বলে তত কিছু বলা হয়নি। আমি যেখানে যারা আমাকে ওর বিরুদ্ধে অভিযোগ করেছে আমি ওদেরকে ফোনে যোগাযোগ করি, এবং কক্সবাজার ওরা নাকি ছিল। তো বিশেষ করে ওদের নাম্বার আমার ছিল না, আমার কাছে ছিল না। তখন ওরা এখানে কিছু ছেলে ছিল, ওদের সাথে যোগাযোগ করেছিল। তখন রুগীর কিছু রুগী নিয়ে সদর হাসপাতালে আসছিল। আমি আবার কী করছি, ওদের সাথেই ওকে ওদের হাতে তুলে দিয়ে ওকে বলছি তুমি কোথায় যাবে এখন। বলতেছে আমি আলীকদম চলে যাবে। তো তুমি যে আলীকদম চলে যাবে সেটা আমরা কীভাবে বুঝবো, সেটার একটা নিশ্চয়তা কি। তখন আমরা ওদের হাতে তুলে দিছি, এটা একটা আমরা ভিডিও করে নিচ্ছি প্রমাণস্বরূপ, এবং বলেছি তুমি যদি বাড়িতে পৌঁছ তাহলে আমাকে একটা ফোন দেবে। তো স্বাভাবিক ও চলে গেছে, ওর বাবা আমাকে ফোন করেছে, বানতে রাংডিং এখানে চলে আসছে এবং ঠিক আছে 2টা 10 মিনিটে। তখন আমি একটা মৃত সবাই ছিলাম কুতুবাল 13 তারিখ। তখন এখান থেকে বিহারে আসছি। তখন বিহারে আসার পরে দেখা যাচ্ছে এখানে আমাদের কুতুব আলম গুমদুম পুলিশ ফাঁড়ির আইসি এবং ডিএসবির গিয়াস এবং সাংবাদিক মিনার মাই টিভির, ওনারা এসে আমার এখানে বসছিল। বসে বলতেছে একটা আপনার নামে, প্রথমে কিন্তু একটা ছেলে অপহরণ হয়ে গেছে, ওটা নিয়ে তদন্তে আসছে। পরবর্তীতে যখন বিভিন্ন কিছু মাধ্যমে হয়তো আমাকে প্রশ্ন করেছে, বিভিন্ন টর্চারিং করেছে বা যাই হোক, আমি প্রমাণ দিয়েছি এবং যারা নিয়ে গেছে ওদের সাথে কথা বলিয়েছি ফোনের মাধ্যমে। ও কোথায় এখন, বলতেছে ও বাড়িতে আছে। তখন সব কিছু যখন প্রমাণ হয়ে গেছে তখন বলতেছে আমরা তো অপহরণ করে বলি না, যে যাই হোক সেইখানেও ওরা চলে যাওয়ার পরে রাতের বেলায় হঠাৎ করে দেখা যাচ্ছে একটা নিউজ আমার বিরুদ্ধে, আমি নাকি ওনাকে অপহরণ করেছি। ডাক্তার ইউসুফ আলী ওনার পেজ থেকে সরাসরি বরিতুলি বৌদ্ধ মন্দিরের বাঁধতে ওনাকে গুম করেছে। এখন জীবিত কিনা মৃত আমরা জানি না। তখন আমি খুবই চিন্তিত হয়ে গেলাম।
তখন চিন্তা করলাম ওনাকে যদি না পাই তাহলে তো আমি তো আরও অনেক হয়রানির শিকার হব। তখন যে কোনো উপায়ে ওর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি। তো যোগাযোগ যেহেতু হয়েছে তখন আমি বলেছি, তখন সে বাড়িতে ছিল? বাড়িতে ছিল, এখানে আমার একটা সমস্যা হয়েছে তোমার বিষয় নিয়ে, তোমাকে নাকি আমি অপহরণ করেছি, তাহলে তুমি এখানে যদি একটু চলে আসো তাহলে আমি বেশি উপকৃত হব। যদি একটু যদি আসতে পারো, তুই বলতেছে বান্ত আমি আসতেছি। তো আমার মূলত এটা বলতে চাই, সবাইকে বলতে চাই, যে ছেলেকে আমি 4 বছর ধরে হয়তো নিজের সন্তানের মতো নিজের করে রেখেছি, হয়তো ও চলে যাবে যখন বলছে আমি ওখানে বাধাও দিই নাই। ও আমার এখানে আরও দুই তিনবার আসছিল বিভিন্ন কাজে, আমি তখন ওকে কোনো বাধা দিই নাই। এরপরে এখন যখন ও চলে গেছে বা ওখান থেকে চলে আসছে, হয়তো বাড়িতে চলে গেছে, এখন আমি যদি কোনো অপহরণের মামলা যদি করতে হয় ওর মা বাবা করবে, অধিকার ওর মা বাবার আছে। এখন উনি হচ্ছেন মুরু সম্প্রদায়, আমার এখন যেটা প্রশ্ন, এবং উনি পালন করতেন বৌদ্ধ ধর্ম, কিন্তু ভর্তি হয়েছে মাদ্রাসা ইউসুফ আলী, যিনি ওনার সন্তানও না, ওনার ইসলাম সম্প্রদায়ও না, ওনার জ্ঞাতিও না। উনি কেন কি কারণে, হয়তো ওনার কাছে গেছে জানুয়ারিতে 4 মাস, আমার কাছে ছিল 4 বছর। হ্যাঁ, এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন, শেষের দিকে, সেটা হচ্ছে এখন আপনি কোন পথে হাঁটবেন? আপনি এটা নিয়ে কী ভাবছেন? আপনি যে সমাধানের কথা বলছেন, আপনি কোন ধরনের সমাধান চাইছেন? সমাধান বলতে আমি তো যদি যেতে হয় আইনি প্রক্রিয়ায় যাব, মানে এটা কি আপনি বিশেষ করে আইনি প্রক্রিয়ায় যেতে হবে।